বিক্রয়ের ক্ষেত্রে বিন্যাসের নীতি বা মার্শালিং বাই সাবসিকুয়েন্ট পারচেসার বা পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাস বলতে আসলে কি বোঝায়, আজকে আমরা একে একে বিশ্লেষণ করব। মূল সংশ্লিষ্ট ধারা, ব্যাখ্যা বা বিশ্লেষণের পূর্বে চলুন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। ধরা যাক মিস্টার করিম ওনস টু হাউসেস, যে মিস্টার করিমের দুটো বাড়ি আছে, হাউস ইন গুলশান অ্যান্ড হাউস ইন বারিধারা। একটা বাড়ি হচ্ছে গুলশানে আর একটা বাড়ি হচ্ছে বারিধারায়। এখন মিস্টার করিম ওয়ান্টস টু হ্যাভ এ লোন ফ্রম সার্টেন ব্যাংক। উদাহরণস্বরূপ আমরা ধরতে পারি যে সে ধরেন সিটি ব্যাংক পিএলসি থেকে একটা 20 লক্ষ টাকা সমপরিমাণ অর্থ লোন হিসেবে নেয়ার জন্য দুটো বাড়ি তার গুলশানে এবং বারিধারার দুটোই সে এই সিটি ব্যাংকের কাছে মর্টগেজ রাখে। আমরা জানি মর্টগেজ বা বন্ধক হচ্ছে যখন কোনো ঋণ পরিশোধের জামানত বা নিশ্চয়তা হিসেবে কোনো একজন ব্যক্তির মালিকানাধীন বা দখলাধীন কোনো স্থাবর সম্পত্তির কোনো স্বার্থ সে ওই ঋণদাতার নিকট অর্পণ করে, সেটাকে বলা হয় মর্টগেজ বা বন্ধক। এই ক্ষেত্রে মিস্টার করিম তার দুটো বাড়ি গুলশান এবং বারিধারার দুটো বাড়ি সিটি ব্যাংক পিএলসিতে বন্ধক হিসেবে রেখে 20 লক্ষ টাকা ধার নিয়েছে 2020 সালে। পরবর্তীতে 2024 সালে মিস্টার করিম এই দুটো বাড়ির মধ্য থেকে তার প্রথম বাড়িটি হাউস ইন গুলশান, যেটা এই গুলশানের হাউসটা বা বাড়িটা সে সেলিমের কাছে বিক্রি করে দেয় 2024 সালে। তাহলে কল্পনা করা যাক যে সিচুয়েশনটা এইরকম যে মিস্টার করিমের দুটো বাড়ি আছে, একটা হচ্ছে গুলশানে আর একটা হচ্ছে বারিধারায়। দুটো বাড়ি সে বন্ধক রেখে 2020 সালে 20 লক্ষ টাকা সে লোন নিয়েছে সিটি ব্যাংকের কাছ থেকে, কিন্তু সাবসিকুয়েন্টলি অর্থাৎ 4 বছর পরে সে দুটো বাড়ির মধ্য থেকে একটি বাড়ি গুলশানের যে বাড়িটা সেটা সে সেলিমের কাছে বিক্রি করে দিয়েছে। এখন সেলিমের কাছে এই সম্পত্তিটা বিক্রি করেছে বন্ধক থাকা অবস্থায়, অর্থাৎ এই বাড়িটা মর্টগেজড প্রপার্টি টু সিটি ব্যাংক, সিটি ব্যাংকের কাছে এটা বন্ধক অবস্থায় আছে। এখন ধরা যাক করিম এই 20 লক্ষ টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়েছে, তখন সিটি ব্যাংক সামনে এগিয়ে আসলো যে তার এই দুটো বাড়ি যেটা তার কাছে বন্ধক রাখা হয়েছে মর্টগেজ হিসেবে তার অধিকার আছে এই দুটো বাড়ি বিক্রি করে সে 20 লক্ষ টাকা আদায় করার জন্য। তাহলে ক্ষতিগ্রস্ত হবে কে? ক্ষতিগ্রস্ত হবে মিস্টার সেলিম, কারণ এই দুটো বাড়ির মধ্য থেকে একটা সে সাবসিকুয়েন্টলি কিনেছে। সো বন্ধকৃত সম্পত্তি বা মর্টগেজ প্রপার্টি সাবসিকুয়েন্টলি যদি কোনো একজন ক্রেতা অর্থাৎ পরবর্তীতে ক্রয় করে থাকেন, তাহলে তিনি ওই বন্ধকের দায় যুক্ত অবস্থায় কিনেছেন, এটাকে বলা হয় এনকাম্বার্ড প্রপার্টি। অর্থাৎ এই বন্ধকের টাকা পরিশোধ করার লায়াবিলিটিটা তার এই সম্পত্তির সাথে সংযুক্ত আছে। এখন এখানে মিস্টার সেলিম ক্ষতিগ্রস্ত হবেন যদি দুটো বাড়ি সিটি ব্যাংক বন্ধকৃত ঋণ আদায়ের জন্য বিক্রি করে দেওয়ার ব্যবস্থা বা উদ্যোগ গ্রহণ করে। তখন আইন বলছে যে মিস্টার সেলিমের একটা অধিকার আছে এই ক্ষেত্রে বলার যে যেহেতু দুটো বাড়ি ব্যাংক বন্ধক নিয়েছে বন্ধক গ্রহীতা হিসেবে বা মর্টগেজি হিসেবে, সুতরাং দুটো বাড়ির মধ্যে যে সম্পত্তিটা সেলিমের কাছে বিক্রি করা হয়নি, অর্থাৎ বারিধারার যে বাড়িটা, সেই বাড়িটা প্রথমে বিক্রি করে সিটি ব্যাংক তার ঋণের টাকাটা আদায় করার বা সমন্বয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করবে। যদি সেই বারিধারার বাড়িটা অর্থাৎ যে বাড়িটা সেলিমের কাছে বিক্রি করা হয়নি সেই বাড়ি থেকে সমুদয় ঋণ পরিশোধ করা না যায়, তখনই কেবল অপর বাড়ি অর্থাৎ হাউস ইন গুলশান, যেটা গুলশানের বাড়িটা বিক্রির জন্য ব্যাংকের অধিকার তৈরি হবে। এই যে অধিকারটা যে সেলিম হ্যাজ এ রাইট টু সে দ্যাট দ্য সিটি ব্যাংক রিয়েলাইজেস দ্য মর্টগেজ মানি ফার্স্ট ফ্রম দ্য হাউস ইন বারিধারা দ্য ওয়ান নট সোল্ড টু হিম। যে বারিধারার যে বাড়িটা করিমের আছে, যে বাড়িটা সেলিমের কাছে বিক্রি করা হয়নি, সেই বাড়ি থেকে প্রথমে সিটি ব্যাংক তার ঋণটা আদায় করার ব্যবস্থা গ্রহণ করবে। যদি সেখান থেকে সমুদয় অর্থটা আদায় করতে সে ব্যর্থ হয়, তখনই কেবল যে বাড়িটা সেলিমের কাছে সাবসিকুয়েন্টলি বা পরবর্তীতে বিক্রি করেছে মিস্টার করিম গুলশানের হাউসটা, সেটা বিক্রির ব্যবস্থা তখন ব্যাংক ঠিকই নিতে পারবে। এই যে অধিকারটা যে একটা ব্যক্তির একাধিক মালিকানাধীন একাধিক সম্পত্তি যখন কোনো একজনের কাছে বন্ধক থাকা অবস্থায় সেই সম্পত্তিগুলোর মধ্য থেকে এক বা একাধিক পরবর্তীতে অন্য কোনো ক্রেতার কাছে বিক্রি করা হয়, তখন সেই ক্রেতা এটা দাবি করতে পারে যে তার কাছে যে সম্পত্তিগুলো বিক্রি করা হয়নি সেই সম্পত্তিগুলো থেকে প্রথমে ঋণের টাকাটা আদায়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। তার কাছে যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে সেই সম্পত্তিটা থেকে শুরুতেই বা প্রথমেই যেন ঋণের টাকা আদায়ের ব্যবস্থা গ্রহণ না করা হয়, এই অধিকারটাকে বলা হয় পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাসের অধিকার বা মার্শালিং বাই সাবসিকুয়েন্ট
purchaser. এটাকে বলা হচ্ছে this right to determine which among the mortgage properties will be used for the realizing the mortgage money first is called the marshalling by subsequent purchaser. এইটার কেন মার্শালিং বলা হচ্ছে? মার্শালিং শব্দটার আক্ষরিক অর্থ হচ্ছে বিন্যাস, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট করা, অর্গানাইজ করা, ডিটারমিন করা। এইটা বোঝাতে এখানে বলা হচ্ছে মার্শালিং বা বিন্যাস। আমরা শুরুতেই যে ছবিটা দেখিয়েছিলাম যে 3টা প্রপার্টি আছে বা একাধিক প্রপার্টি আছে, মোর দেন ওয়ান, সেই প্রপার্টিগুলোর মধ্য থেকে কোনটা প্রথমে ঋণের টাকা বা বন্ধকের টাকা আদায়ের জন্য বিক্রি করা হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে পরবর্তী ক্রেতা, আইনের একটা অধিকার বলে। এই কারণে এটাকে বলা হচ্ছে বিন্যাসের নীতি বা প্রিন্সিপাল অফ মার্শালিং বা মার্শালিং বাই সাবসিকুয়েন্ট পারচেসার। এই সংক্রান্ত ধারাটা আছে আমাদের সম্পত্তি হস্তান্তর আইনের ধারা 56, যেখানে বলছে দেখেন যে ইফ দ্য ওনার অফ 2 or more প্রপার্টিজ, এই যে আমরা দেখলাম করিম owns 2 houses, হাউস নাম্বার 1 in Gulshan and another in Baridhara. এই জিনিসটা এখানে বলছে যে if the owner of 2 or more properties mortgages them to one person and then sells one or more of the properties to another person, যে যদি 2 কিংবা ততোধিক সম্পত্তির একজন মালিক সেই সম্পত্তিগুলো কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বন্ধক রাখে and then sells one or more of the properties to another person, এবং পরবর্তীতে ওই সম্পত্তিগুলোর মধ্য থেকে এক বা একাধিক, কিন্তু পুরোটা না, অন্য আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করেন, তখন বলছে দ্য বায়ার ইজ, তখন এই ক্রেতা ইন দ্য অ্যাবসেন্স অফ এ কন্ট্রাক্ট টু দ্য কন্ট্রারি, ভিন্ন কোনো চুক্তির অনুপস্থিতিতে, এটার ব্যাখ্যা আমি পড়ে দিচ্ছি, এন্টাইটেল টু হ্যাভ দ্য মর্টগেজ ডেট স্যাটিসফাইড আউট অফ দ্য প্রপার্টি অর প্রপার্টিজ নট সোল্ড টু হিম, তার অধিকার থাকবে যে বন্ধকৃত ঋণটা স্যাটিসফাইড অর্থাৎ সমন্বয় করা, আদায় করা, পরিশোধ করার ব্যবস্থা গ্রহণের জন্য ওই সম্পত্তিটা ঠিক করে দেওয়া, দ্য প্রপার্টিজ নট সোল্ড টু হিম, যে সম্পত্তিটা তার কাছে বিক্রি করা হচ্ছে না সেই সম্পত্তি থেকে, সো ফার অ্যাজ দ্য সেম উইল এক্সটেন্ড, যতক্ষণ পর্যন্ত এটা সমুদয় বন্ধকটাকে কাভার করে ফেলে। যদি দেখা যায় যে সমুদয় বন্ধকৃত অর্থ পরিশোধের জন্য তার কাছে যে সম্পত্তিটা বিক্রি করা হয়নি সেটা যথেষ্ট নয়, তখন আবার তার কাছে যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে সেটা থেকেও বন্ধকৃত অর্থটা আদায়ের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। এই কথাটা বোঝানোর জন্য বলছে so far as the same will extend but not so as to prejudice the rights of the mortgagee or persons claiming under him or any of other persons who has for consideration acquired an interest in any of the properties, অর্থাৎ এই যে সাবসিকুয়েন্ট পারচেসার বা পরবর্তী ক্রেতার মার্শালিংয়ের যে অধিকার, এইটা দ্বারা বন্ধক গ্রহীতা বা বন্ধগ্রহীতার মাধ্যমে ওই সম্পত্তিতে দাবিদার কোনো ব্যক্তি অথবা তৃতীয় কোনো ব্যক্তি যিনি মূল্যের বিনিময়ে সম্পত্তিতে কোনো স্বার্থ অর্জন করেছেন তাকে ক্ষতিগ্রস্ত করা যাবে না। অর্থাৎ মার্শালিং বা সাবসিকুয়েন্ট পারচেসার পরবর্তী ক্রেতার এই বিন্যাসের যে অধিকারটা, এটা চূড়ান্ত না, এটা ততক্ষণ পর্যন্ত তিনি প্রয়োগ করতে পারবেন বা চর্চা করার দাবি করতে পারবেন যতক্ষণ পর্যন্ত এটা বন্ধক গ্রহীতাকে ক্ষতিগ্রস্ত না করে, কিংবা বন্ধক গ্রহীতা অর্থাৎ ওই যে আমাদের উদাহরণের সিটি ব্যাংক, সেই সিটি ব্যাংককে ক্ষতিগ্রস্ত না করে, অর্থাৎ সিটি ব্যাংকের ঋণ আদায়ের অধিকারটাকে পুরোপুরি বিপর্যস্ত বা বিনষ্ট যাতে না করে, অথবা তার মাধ্যমে কোনো দাবি, অর্থাৎ সিটি ব্যাংক যদি তার এই মর্টগেজ রাইট অফ আপনার মর্টগেজের অনেকগুলো রাইটস আছে, সেই রাইটসটা যদি সে অন্য কোনো কাউকে ট্রান্সফার করে দেয় তাকে ক্ষতিগ্রস্ত করবে না। সো সহজ করে বললে এই জিনিসটা কি বলা হচ্ছে যে 2 বা ততোধিক সম্পত্তির মালিক যদি সেই সম্পত্তিগুলোকে কোনো একজন ব্যক্তির নিকট বন্ধক রাখে এবং অতঃপর এক বা একাধিক সম্পত্তি অন্য কোনো ব্যক্তির নিকট বিক্রয় করে, তাহলে বিপরীত কোনো চুক্তির অবর্তমানে, অর্থাৎ যদি ওই সাবসিকুয়েন্ট পারচেসার আবার এটা জ্ঞাতসারে জেনে শুনে এটা কিনেন যে এই প্রপার্টিসগুলো মধ্য থেকে তিনি যেটা কিনছেন সেই সবগুলো অন্য আরেকজনের কাছে বন্ধক রাখা অবস্থায় আছে এবং তিনি এই মার্শালিংয়ের অধিকারটা প্রয়োগ করতে পারবেন না, এই মর্মে যদি তার বিক্রয় চুক্তিতে শর্ত থাকে তাহলে আর তিনি অধিকারটা প্রয়োগ করতে পারবেন না। তখন বলছে যে ক্রেতা এই অধিকার পাইবেন যে বন্ধকি ঋণ তাহার নিকট বিক্রয় না করা সম্পত্তি বা সম্পত্তিসমূহ হইতে যতদূর সম্ভব পরিশোধিত হইবে, অর্থাৎ যতদূর সম্ভব। এই যে আমাদের প্রথম উদাহরণে যেটা বললাম যে সিটি ব্যাংকের কাছে 2টো বাড়ি লোন দিয়ে, 2টো বাড়ি মর্টগেজ দিয়ে মিস্টার করিম 20 লক্ষ টাকা লোন নিয়েছে। এখন এর মধ্য থেকে প্রথম বাড়িটা গুলশানের হাউসটা সে সেলিমের কাছে বিক্রি করে দিয়েছে, তাহলে সেলিম বলতে পারবে যে আমার বাড়ি থেকে বন্ধকের টাকা আদায়ের ব্যবস্থা নেওয়া যাবে না, শুরুতে প্রথমে অন্য যে বাড়িটা, বাড়িধারার যে বাড়িটা আছে সেটা বিক্রি করে আপনি টাকা আদায় করার চেষ্টা করেন। কিন্তু যদি দেখা যায় বাড়িধারার বাড়িটার বিক্রয় মূল্য যথেষ্ট নয় বা 20 লক্ষ টাকার সমপরিমাণ নয়, তখন ঠিকই সিটি ব্যাংক গুলশানের হাউসটা বিক্রির ব্যবস্থা গ্রহণ করতে পারবে। এই জিনিসটা বোঝানোর জন্য বলছে যতদূর সম্ভব পরিশোধিত হইবে।
তবে এইরূপে নয় যাহাতে বন্ধক গ্রহীতা অর্থাৎ ব্যাংক কিংবা তাহার অধীনে দাবিদার ব্যক্তিগণ অথবা প্রতিদানের বিনিময়ে অন্য কোনো ব্যক্তি যিনি সম্পত্তিতে স্বার্থ অর্জন করেছেন তার অধিকারকে ক্ষুণ্ণ যাতে না করতে পারে। এইভাবে যখন একটা সম্পত্তির একাধিক সম্পত্তির একজন মালিক তার সম্পত্তিগুলো কোনো একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির কাছে বন্ধক দিয়ে থাকেন কোনো ঋণ গ্রহণের জন্য, এবং তারপরে বন্ধকৃত সম্পত্তিগুলোর মধ্য থেকে এক বা একাধিক, কিন্তু পুরোটা নয়, অপর কোনো একজন ব্যক্তির কাছে বিক্রি করেন, তখন এই দ্বিতীয় ব্যক্তি যিনি ক্রেতা তিনি দাবি করতে পারবেন যে তার কাছে যে সম্পত্তিটা বিক্রি করা হয়েছে সেটা বাদ দিয়ে অপর যে সম্পত্তিগুলো শুরুতে তিনি বন্ধক নিয়েছেন বন্ধক গ্রহীতা, সেইগুলো থেকে বন্ধকৃত ঋণ বন্ধক সমপরিমাণ অর্থ আদায়ের ব্যবস্থা গ্রহণ করবেন। যদি সেখানে ব্যর্থ হন তখনই কেবল তার ক্রয়কৃত সম্পত্তিতে তিনি হাত বাড়াতে পারেন। এই অধিকারটাকেই বলা হয় পরবর্তী ক্রেতা কর্তৃক বিন্যাসের অধিকার বা মার্শালিং বা সাবসিকুয়েন্ট পারচেসার।